প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 3টা পড়া আছে এই বইয়ে। প্রথমটা ছিল বোমযাত্রী ডায়েরি প্রথম ইউনিট টেস্টে, দ্বিতীয়টা হচ্ছে কনভাস সেকেন্ড টেস্টে ছিল, আর তৃতীয় স্বর্ণপর্ণী গল্পটা এটা হচ্ছে আমাদের তৃতীয় ইউনিট টেস্টে আছে। এই বইটার থেকে 3টা গল্পই আমাদের পড়তে হবে। তার মধ্যে এই স্বর্ণপর্ণী গল্পটা সব থেকে বড়, তুলনামূলকভাবে আগে যে দুটো গল্প আমরা পড়ছি তার থেকে তুলনামূলকভাবে এটা একটু বড়। স্বর্ণপর্ণী এই নামটা কিসের? এই নামটা একটা গাছের নাম, ঠিক আছে? এই গাছের থেকে প্রফেসর শঙ্কু একটা মহৌষধ তৈরি করেছিলেন, সর্বরোগ নাশক বড়ি। মানে একটা বড়ি হবে বা একটা ট্যাবলেট হবে, যে ট্যাবলেটটা যদি আমরা খাই তাহলে আমাদের যার যে কোনো সমস্যায় থাকুক না কেন, যে কোনো রোগ থাকুক না কেন, ক্যান্সার থেকে শুরু করে যাবতীয় জিনিস, সে সর্দি জ্বর কাশি ক্যান্সার পেটের সমস্যা যে কোনো সমস্যা হতে পারে, সে ওই একটা বড়ি খেলেই সব রোগের সমাধান হয়ে যাবে। তাহলে এরকম একটা কার্যকরী ওষুধ তিনি তৈরি করেছিলেন এই স্বর্ণপর্ণী গাছ থেকে। সেটা কিভাবে জেনেছিলেন? তার বাবা, সেই বাবা টিকরি বাবা বলে একজন সন্ন্যাসীর সংস্পর্শে এসেছিলেন, তার থেকে তিনি জানতে পেরেছিলেন, তার থেকে প্রফেসর শঙ্কু জানতে পারেন, এবং সেই গাছকে তিনি আবিষ্কার খুঁজে বের করেন। এবং বের করার পর সেই যে মিরাকিউরাল বইটার নাম হচ্ছে মিরাকিউরাল বড়ি, সেই বইটা তিনি আবিষ্কার করেন। এবং এই বড়ি আবিষ্কার করার পর যেহেতু গোটা বিশ্বে এরকম একটা ওষুধ এটা আবিষ্কৃত হলে পরে সবার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কল্যাণকর হবে, ঠিক তেমনি আবার যারা শাসক ছিল, যারা ক্ষমতাবান ছিল, তারাও এটাকে দখল করতে চেয়েছিল। তারা হিটলারের নাম নিশ্চয়ই ইতিহাসের পাতায় পড়ছিস, জানিস। তো সেই হিটলার এবং তার যে হের গোয়েরিং বলে তার যে মন্ত্রী ছিল, তো তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে তারা সেই বইটাকে অর্জন করবে, এবং তার জন্য কিন্তু প্রফেসর শঙ্কুকে খুব বিপদের মুখেও পড়তে হয়েছিল। এই সামগ্রিক কাহিনী আমরা এই স্বর্ণপর্ণী গল্পটা যদি পাঠ করি তাহলে আমরা এখান থেকে জানতে পারবো। আমরা পর্যায়ক্রমে পাঠ করবো, একবার তো গোটাটা পড়বো না, স্টেপ বাই স্টেপ পড়বো, পড়ে পড়ে এই গোটা গল্পটা আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা জানি যে এই প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যা কিছু তিনি লিখেছেন ডায়েরির আকারে লিখেছেন, নামটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি। তারিখ থাকবে ডায়েরিতে, দিনলিপি, সেটা তাহলে এখানে তারিখটা আমরা পাচ্ছি 16ই জুন। আজ আমার জন্মদিন, তাহলে 16ই জুন প্রফেসর শঙ্কুর জন্মদিন। হাতে বিশেষ কাজ নেই, সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি বৈঠকখানার আমার প্রিয় আরাম কেদারাটায় বসে কড়িকাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি। তাহলে সেদিন তার বলছি তাহলে বিশেষ কাজ নেই কেন? তার জন্মদিন, তাহলে সেই জন্মদিনে তিনি হাতে বিশেষ কাজ রাখেনি, তিনি বাড়িতেই ছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খুব আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। তিনি বৈঠকখানার ঘরে ছিলেন। বৈঠকখানা মানে কি? বাড়িতে আগেকার দিনে বাইরের একটা ঘর থাকতো, এখন যেটাকে আমরা বলি ড্রয়িং রুম, যেটাকে বলি যে বাড়িতে কোনো লোকজন আসলে যে ঘরে আমরা বসাবো, তাহলে সেখানে ওই বৈঠকখানা বলতে সেরকম একটা ঘর যেখানে বসে সবাই গল্প গুজব করবে, আলোচনা করবে, সেরকম একটা ঘর। তাহলে তিনি সেখানে বসেছিলেন। আরাম কেদারা, কেদারা বলতে বোঝায় চেয়ার। আর আরাম কেদারা গুলো কি হয়, একটু বড় হয় এবং একটু ছড়ানো হয়, পেছনটা হেলান দিয়ে হাতগুলোকে, আর্ম চেয়ার। অ্যাকচুয়ালি ওটা ইংরেজি শব্দ ছিল আর্ম চেয়ার। সেই আর্ম ইংরেজি শব্দটা বাংলায় ধ্বনি পরিবর্তনের সূত্রতে আর্ম চেয়ারটা হয়ে গেছে আরাম চেয়ার, সেখান থেকে আরাম কেদারা, তাই তো? তাহলে যেটা কি বলছেন যে তিনি বসে আকাশ পাতাল ভাবছেন, কোনো নিশ্চিত কিছু নেই যে কি ভাববেন বা কিছু, তার যা মনে আসছে তিনি সেই বিষয়ে চিন্তা ভাবনা করছেন। বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে বসে ঘুমাচ্ছে। তাহলে নিউটনকে এটা নিশ্চয়ই আমরা জেনে গেছি, নিউটন তার পোষ্য বিড়ালের নাম, তাই তো? তাই তার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে, কারণ বিড়াল যখন বসে লেজ টেজ একদম ঘুরায় নিয়ে বসে মনে হবে যেন একদম পেঁচিয়ে আছে, তাই তো? তাহলে সেইভাবে কুণ্ডলি পাকিয়ে বসেছিল। হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছে। ওর বয়স হলো 24। তাহলে নিউটনের বয়স কত? 24 বছর। এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, ওর বয়স হলো 24, কারণ ওর বয়সটা মনে রাখতে হবে। বিড়াল সাধারণত 14-15 বছর বাঁচে। তাহলে একটা বিড়ালের বয়স কত? 14-15 বছর পর্যন্ত সে বাঁচতে পারে। যদিও কোনো কোনো ক্ষেত্রে 20 বছর বেঁচেছে এমনও শোনা গেছে। নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ হলো আমার তৈরি ওষুধ মার্জারি। তাহলে আমরা তো জানি প্রফেসর শঙ্কু নিত্য নতুন আবিষ্কার করতেন।
তিনি তার পোষ্য বিড়াল নিউটনের জন্য মার্জারিন বলে একটা ওষুধ আবিষ্কার করেছিলেন, যে ওষুধ খাওয়ার ফলে নিউটনের বয়স অনেকটাই বেড়ে গিয়েছিল। 14-15 বছর বা 20 বছরের পরিবর্তে তার বয়স কত হয়ে গিয়েছিল? তার বয়স হয়ে গেছিল 24। নিউটন যে এত, আচ্ছা এটা বললাম। নিউটনকে ছাড়া আমি যে কত একা হয়ে পড়বো সেটা ভেবেই আমি অনেক গবেষণার পর আজ থেকে 10 বছর আগে এই ওষুধটা তৈরি করি। তাহলে তিনি বুঝতে পেরেছিলেন যে নিউটন তার সর্বক্ষণ সঙ্গী, তাই নিউটন যদি না থাকে তাহলে তার মানে তিনি একাকিত্ব বোধ করবেন। তার জন্য তিনি সেই চিন্তা ভাবনার থেকে নিউটনের জন্য এই ওষুধটা তৈরি করেছিলেন। আমি বললাম আকাশ পাতাল ভাবছি, কিন্তু আসলে ভাবছি পুরোনো দিনের কথা, এই বয়সে যেটা স্বাভাবিক। তাহলে তার একটু বয়স হয়ে গিয়েছিল এবং তিনি অতীতের যে স্মৃতি, সেই স্মৃতির কথাই ভাবছিলেন। এখন লকডাউন, তার ফলে আমরা সবাই বাড়িতে বসে আছি। বাড়িতে বসে থেকে আমরা কি হচ্ছি যে ওই গত বছর অমুক জায়গায় ঘুরতে গেছিলাম, হ্যাঁ 2 বছর আগে অমুক জায়গায় গিয়ে অমুকের সাথে আলাপ হয়েছিল। তাহলে অতীত স্মৃতি আমরা রোমন্থন করছি। তাহলে প্রফেসর শঙ্কুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। যেহেতু তার বয়স হয়ে গেছিল, তাই তার অনেক স্মৃতি তার কাছে জমেছিল, এবং যেহেতু তার হাতে কোনো কাজ ছিল না, তাই তিনি অতীতের কথা মনে করছিলেন। 50-52 বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো আমি কালই পড়ছিলাম। তাহলে তার 50-52 বছর পূর্বে তার পিতা তাকে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিগুলো তিনি বিগত দিন, তার আগের দিন তিনি বের করেছিলেন, অর্থাৎ 15 জুনের কথা তিনি বলছেন, এবং সেদিন পড়েছিলেন। সেগুলোর কথা ভেবেই মনটা অতীতের দিকে চলে যাচ্ছে। হয় না যে আমরা যখন পুরোনো কোনো জিনিস ফট করে বের হয়ে আসে, তখন আমরা আগের কথা ভাবি। তোরা বাড়িতে আছিস, পড়তে পড়তে ফট করে হয়তো গত বছর একটা নোট খাতা বের হয়ে আসলো, তখন হয়তো ভাবলি যে হ্যাঁ গত বছর দাদার কাছে পড়তে যেতাম, দাদা ইতিহাসের এই নোটটা লিখিয়েছিল, বা আমরা এই নোটটা পারিনি তখন বলতে কান ধরে দাঁড়িয়েছিলাম, তাই তো এরকম মনে হতো। তার মানে কি যে অতীতের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো আমাদের কাছে ফিরে আসে কোনো জিনিস দেখলে। তাহলে প্রফেসর শঙ্কুর ক্ষেত্রে ঠিক তেমনই হচ্ছিল। নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছে। প্রসন্ন বোধ করা মানে কি? নিজের মানসিক শান্তি বোধ করা, কারণ তার পুরনো কথাগুলো মনে পড়ছে। সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে, তাতে সন্দেহ নেই। কোন ভারতীয় বিজ্ঞানী দেশ বিদেশে এত সম্মান পেয়েছে বলে তো মনে হয় না, কারণ তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন, তার ফলে কি তার খ্যাতি কিন্তু গোটা দেশের সাথে সাথে বিদেশেও ছড়িয়ে পড়েছে। আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসেবে, কেন তো নিত্য নতুন জিনিস তিনি আবিষ্কার করতেন, তাই তো আমরা এর আগেও পেয়েছি। তার কি বলে, তিনি পিস্তল আবিষ্কার করেছিলেন, নষ্টাস্ত্র যেটা। তারপরে আমরা তার যে এই যে কি বলে মার্জারিন নামক ওষুধের কথা জানতে পারলাম। তিনি ইন্ডিকা নামক একটা বড়ি তৈরি করেছিলেন, তাই না, যেখানে এই কি বলে বটফলের রস থেকে। এরকম অনেক আবিষ্কারের কথা আমরা জানতে পেরেছি। এবং পাখি পড়ানোর জন্য কলভাসকে শিক্ষা দেওয়ার জন্য তিনি অর্নিথন বলে একটা যন্ত্র তৈরি করেছিলেন। এই গল্পে আমরা অনেক তার যে আবিষ্কার, সেই আবিষ্কার সম্পর্কে পরবর্তীতে জানতে পারবো। এখানে তিনি উল্লেখ করেছেন এ ব্যাপারে টমাস আলভা এডিসনের পরে যে আমার স্থান, সেটা 5টি মহাদেশেই স্বীকৃত হয়েছে। টমাস আলভা এডিসন তার পরেই কিন্তু তার স্থান প্রফেসর শঙ্কুর স্থান বলে তিনি বলছেন। আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করছিলাম। তাই তিনি ভাবছিলেন যে তিনি ঠিক কি কি আবিষ্কার করেছেন। প্রথম হলো মিরাকিউরাল বা সর্বরোগ নাশক বড়ি। এটা আবিষ্কারের কৃতিত্ব কেন আমি একা দাবি করতে পারি না, সেটা যথাস্থানে বলবো। তাহলে এই যে আমরা গল্পটা পাঠ করতে গিয়ে বললাম যে মিরাকিউরাল বড়ি বলে তিনি একটা বড়ি আবিষ্কার করেছিলেন, সেই বইটার কথা কিন্তু তিনি বললেন। মিরাকিউরালের পরে এলো অ্যানাইহিলিন পিস্তল। আমার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে আমাকে অনেকবারই চরম সংকটে পড়তে হয়েছে। অ্যাডভেঞ্চারপূর্ণ কেন? কারণ তিনি নিত্য নতুন আবিষ্কারে বেরিয়ে পড়তেন, বিভিন্ন জায়গায় যেতেন, তার ফলে তাকে বিভিন্ন রকম সংকটের মুখোমুখিও হতে হতো। তার জন্য তিনি কি করেছিলেন? তার জন্য তিনি ওই যে অ্যানাইহিলিন পিস্তল, সেটা তিনি আবিষ্কার করেছিলেন। আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন, অথচ আমি রক্তপাত সহ্য করতে পারি না। তাই এই পিস্তল যা শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে। এই যে বর্তমানে এখন কিছুদিন আগে প্রফেসর শঙ্কু ও এলডোরাডো বলে একটা সিনেমা রিলিজ করছে, সেই সিনেমাটাতেও এই তার যে অ্যানাহিলিন পিস্তল, তার ব্যবহার আমরা দেখতে পাবো। হঠাৎ করে একটা বাঘ চলে আসে, কি করবে কেউ কিছু বুঝতে পারে না, তখন অ্যানাহিলিন পিস্তল দিয়ে প্রফেসর শঙ্কু যখনই তাকে গুলি করে বাঘটাকে, তখন ওই বাঘটা ভ্যানিশ হয়ে যায়। মানে এই পিস্তলটা এমন যে যাকে গুলি করা হবে কোনো রক্তপাত হবে না, সে একদম ভ্যানিশ হয়ে যাবে, মুছে যাবে, মানে সেখানে আর তাকে দেখা যাবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে একদম।
এরপরে এলো এয়ার কন্ডিশনিং পিল, যা জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখে। তাহলে কি আশ্চর্য আবিষ্কার, তাই না? আমরা কি বলে যে এয়ার কন্ডিশন সেটা বাড়িতে লাগিয়ে ব্যবহার করি, যে বাতানুকূল যন্ত্র, যে গ্রীষ্মকালে যখন গরম তখন ঠান্ডা মনে হবে, যখন ঠান্ডা তখন গরম মনে হবে। তো তিনি যে কি বলে ওই এয়ার কন্ডিশন পিল, তিনি পিল মানে বড়ি, তিনি যেটা আবিষ্কার করেছিলেন, তাহলে সেটা যদি জিভের গোড়ায় রাখা যেত তাহলে ওই এয়ার কন্ডিশনের কাজ করতো। সেই সময়, যে সময়ে গল্পগুলো বলছে, সেই সময় কিন্তু বিজ্ঞানে এই সমস্ত কোনো আবিষ্কারই ঘটেনি। এগুলো সমস্ত প্রফেসর শঙ্কু তিনি নিজে থেকে আবিষ্কার করেছিলেন। যদি ওই প্রফেসর শঙ্কু এলডোরাডো সিনেমার কথা বললাম, ওখানে দেখা যাচ্ছে তিনি ভিডিও কলিং এ কথা বলছেন। হ্যাঁ, কিভাবে ভিডিও করে কথা বলছেন, তিনি নিজেদের মস্তিষ্কের যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে তিনি ভিডিও কলে কথা বলছেন। তাহলে ওটাও দেখা যাবে। তাহলে এত ধরনের আবিষ্কার কিন্তু তিনি করেছিলেন। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে পাঠ্য অংশে, যে তারপর লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেম্ব্রেম। তাহলে কেউ কিছু ভুলে গেছে, রিমেম্ব্রেম খেলে তাহলে তার মনে পড়বে। যে ব্রেনোলিয়ার অ্যাড দেখা টিভিতে, যে ব্রেনোলিয়া খান স্মৃতিশক্তি বাড়ান, ওরকম রিমেম্ব্রেন বলে তিনি একটা ওষুধ তৈরি করেছিলেন। ঘুমের অভ্যর্থপরী সমনলিন, তাহলে সমনলিন বলে তিনি একটা বড়ি তৈরি করেছিলেন, যেটা ছিল ঘুমের জন্য। অতি সস্তায় উজ্জ্বল আলো দেবার জন্য লুমিনি ম্যাক্স, তাহলে খুব আলো মানে টর্চ আমরা যে ব্যবহার করি, সেই টর্চের কাজ করতো তার লুমিনি ম্যাক্স। অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করবার জন্য লিঙ্গুয়াগ্রাফ, তাহলে লিঙ্গুয়াগ্রাফ বলে একটা যন্ত্র ছিল, যে কোনো হয়তো চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, সেগুলো যদি আমরা দেখি ছবির মতন মনে হবে, বা তামিল তেলুগু যে ভাষা, সেই ভাষাগুলো যদি আমরা দেখি তাহলে ছবির মতন মনে হবে। কিন্তু ওই ওষুধটা খাওয়ার পর যদি দেখা যায়, তাহলে যে কোনো ভাষাকে আমরা আমাদের মাতৃভাষায় দেখতে পাবো। তাহলে সেই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন। পাখিকে শিক্ষা দেবার জন্য অর্নিথন, আর কত বলবো। তাহলে তিনি বলছেন যে তিনি অর্নিথন যন্ত্র আমরা কর্ভাস গল্পে পড়ছি। তাহলে এত ধরনের আবিষ্কার কিন্তু তিনি করেছেন, এগুলো তিনি নিজে নিজেই মনে মনে ভাবছেন। মিরাকিউরাল আবিষ্কার হয় আমার যৌবনে, তাহলে যখন তার বয়স কম ছিল, যখন তিনি যৌবন কালে ছিলেন, তখন তিনি এই মিরাকিউরাল বইটা আবিষ্কার করেছিলেন। এই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে, যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই, কারণ তখন ডায়েরি লিখতে শুরু করিনি। তাহলে তিনি ডায়েরি লিখতে শুরু করারও আগের ঘটনা, যেটা এই কি বলে এই যে মিরাকিউরাল বড়ি তার আবিষ্কারের সাথে যুক্ত। আমার স্ফটিক স্বচ্ছ স্মৃতির উপর নির্ভর করে আজ সেই সব ঘটনার বিষয়ে লিখব, তবে সেটা করার আগে আমার বাবার বিষয়ে কিছু বলা দরকার। তাহলে এই যে তিনি মিরাকিউরাল বডি আবিষ্কার করেছিলেন, নির্মাণ করে তৈরি করেছিলেন, সেটা কিভাবে করেছিলেন তার কথা তিনি বলবেন, এবং তার স্ফটিক স্বচ্ছ মানে কাঁচ যেরকম স্বচ্ছ, কাঁচের মধ্যে যেরকম পরিষ্কার আমরা দেখতে পাই, ঠিক তেমনই তিনি বলছেন তার স্মৃতিশক্তিটাও ততটাই পরিষ্কার, এবং তার উপর ভরসা রেখে তিনি গল্পটা বলবেন। তার পূর্বে তার পিতার সম্পর্কে তিনি কিছু বলবেন। বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু, এই লাইনটাকে আন্ডারলাইন করতে হবে, কারণ তার বাবার নামটা পরীক্ষায় প্রশ্নের মধ্যে আসে। তাহলে প্রফেসর শঙ্কুর নাম ছিল ত্রিলোকেশ্বর শঙ্কু, আর তার বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি, তাদের বাড়ি কোথায় ছিল? গিরিডিতে ছিল, এবং তিনি অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন, মানে তার মতন আর কোনো চিকিৎসক সেখানে ছিল না তার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, লোকে বলতো ধন্বন্তরী। ধন্বন্তরী সেই সুপ্রাচীনকালে ভারতবর্ষের একজন চিকিৎসক ছিলেন, যার চিকিৎসা ব্যবস্থাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। তার পিতাকেও বলতো, মানে তিনি যেন মানুষকে দেখেই তার রোগ বলে দিতে পারতেন, এরকম একটা ব্যাপার, এবং তিনি যা চিকিৎসা করতেন মানুষ সুস্থ হতোই। বাবা স্বভাবতই রোজগার করেছিলেন অনেক, কিন্তু যতটা করতে পারতেন ততটা নয়, কারণ পেশাদারি প্র্যাকটিস ছাড়াও উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। তার পিতা কিন্তু ব্যবসায়িক ভাবে কিন্তু কখনোই চিকিৎসা ব্যবস্থাটাকে দেখেননি, তিনি কিন্তু যখন গরিব মানুষ তার কাছে গিয়েছে, তিনি কিন্তু তাদের অর্থ না নিয়ে চিকিৎসা করেছেন। আমাকে বলতেন, ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। তাহলে মানে কারোর কাছে ক্ষমতা থাকলে যে শুধু উপার্জন করেই যাবে তা কিন্তু নয়, আমাদের সমাজের নিচু শ্রেণীর মানুষদের কথাও কিন্তু ভাবতে হবে। সকল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিকই, আর তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায়, কিন্তু যাদের সে সংস্থান নেই, সুখে থাকা কাকে বলে যারা জানে না, যারা সারা জীবন যারা দুবেলা
দুমুঠো ভাতের জন্য মাথা ঘাম পায়ে ফেলে, বা যারা দৈব দুর্বিপাকে উপার্জনের অক্ষম, তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস, তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই নেই। তার পিতা তাকে কি বলেছিলেন, যে সমাজের যে নিচু শ্রেণীর মানুষ, যারা দরিদ্র, যারা হয়তো নিজেদের উপার্জনটা করতে পারে না, বা হয়তো ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যারা উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলেছে, অনেক হাত কাটা মানুষ থাকতে পারে, পা কাটা মানুষ থাকতে পারে, বা শারীরিকভাবে অক্ষম কোনো মানুষ থাকতে পারে, অন্ধ হতে পারে, তাই না? তাহলে এই ধরনের মানুষদের সর্বদা তাদেরকে সাহায্য করার কথা কিন্তু তার পিতা তাকে বলতেন। মানে শুধুমাত্র অর্থের বিনিময়ে কিন্তু কাজকালি না, যাদের প্রয়োজন তাদের সেবা করাটা হচ্ছে সব থেকে বড় ধর্ম। তার পিতা তাকে এই কথাই শিখিয়েছিলেন। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল মানে তার মনে একটা প্রভাব বিস্তার করেছিল। আমি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে। তো আগেকার দিনে কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল না, হয়তো ভবিষ্যতে আর থাকবে না, নতুন শিক্ষা ব্যবস্থায় হয়তো সে কথাই বলছে, কিন্তু আগেকার দিনে সেই ব্যবস্থা ছিল, ম্যাট্রিক পরীক্ষা ছিল। তো সেই ম্যাট্রিক পরীক্ষার পরে কিন্তু কলেজে ভর্তি হতে হতো। তাহলে তিনি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছিলেন এবং তারপর তিনি কলকাতায় গিয়েছিলেন কলেজে পড়াশোনা করতে। আমি নিজেই বলছি, ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট। তাহলে তিনি নিজের মুখে নিজের প্রশংসা করছেন। আগেও পেলাম যে তিনি তার যে মস্তিষ্ক, স্মৃতিশক্তি, তার একটা প্রশংসা করলেন, এবং তারপরে তিনি বলছেন তিনি ছাত্র হিসেবে ছিলেন ব্রিলিয়ান্ট। শুধু যে জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি তা নয়, এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হওয়ার উদাহরণও বিরল। তাহলে তিনি সর্বদাই ক্লাসে প্রথম হতেন, এবং তার এত কম বয়সে এত তার মানে জ্ঞান অর্জন করেছিলেন, যেটা প্রায় দেখাই যায় না। 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করি, 14 ISC আর 16 ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি। তাহলে এত কম বয়সে কিন্তু এত পড়াশোনা সাধারণত কেউ করে না। এখনকার দিনে যদি আমরা দেখি, তাহলে 15 বছর বয়স হলে মাধ্যমিক পরীক্ষা দেয়, আর তিনি 16 বছর বয়সে ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করেছেন। পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এসে বাবা বলেন, এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না। একদিন তো বিজ্ঞান পড়লি, এবার বছর চারেক অন্য বিষয় নিয়ে পড়। শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন বিষয়ের কি অভাব আছে? বই এখানে না পাওয়া গেলে কি চাই বললেই আমি কলকাতা থেকে আনিয়ে দেব। তাহলে যেহেতু তার বয়স কম ছিল, তার বাবা চেয়েছিলেন যে তিনি আরো পড়াশোনা করেন, তাহলে আরো অন্যান্য বিষয়গুলোর সাথে তিনি জানেন, তাহলে সে কথাই তিনি তাকে বলেছিলেন। তারপরে একটু ভেবে বললেন, তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু রিসার্চে কাটিয়ে দিতে চাস, তাতেও আমার আপত্তি নেই। তুই আমার একমাত্র সন্তান। আমি চলে গেলে আমি যে সঞ্চয় করেছি তার একটা অংশ ব্যয় হবে লোকহিতকর কাজে, বাকি সবটাই তুই পাবি। লোকহিতকর কাজ মানে কি? সমাজের মানুষের উন্নতির জন্য তিনি সেই টাকা কিছুটা দিয়ে যাচ্ছেন, আর বাকিটা কার জন্য থাকবে? প্রফেসর শঙ্কুর জন্য থাকবে। তিনি চাইলে আর কোনো কাজ না করলেও কিন্তু তার সারা জীবন ওটা দিয়ে চলে যাবে, তিনি গবেষণা করে কাটিয়ে দিতে পারবেন। কাজেই তাহলে ওই কথা বলার পর তিনি বলছিলেন, কাজী তাহলে তোর কাজ না করলেও চলবে, কথাটা তিনি বলতেন, কিন্তু তিনি বলতে পারলেন না। তার আগে প্রফেসর শঙ্কু তাকে থামিয়ে দিয়েছিলেন। আমি বাধা দিয়ে বললাম, না বাবা, তোমার কথা মতো আমি 4 বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করব ঠিকই, কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে। নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাবো না। তিনি কিন্তু নিজের পায়ে দাঁড়াবেন, তিনি নিজের উপার্জন নিজেই করবেন, তার পিতার টাকায় বসে খাবেন না। তাহলে এটা কিন্তু তার একটা মনের মধ্যে ছিল। কিন্তু যেহেতু তিনি পড়াশোনা করতে ভালোবাসতেন, তার জন্য তিনি তার পিতার সেই কথাটা যে তিনি আরো পড়াশোনা করবেন 4 বছর, সেটা তিনি মেনে নিয়েছিলেন। তারপরে কি বলা হচ্ছে, বাবা বললেন, বেশ ভালো কথা, কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা বলিস না। তাহলে এই কথাটা কিন্তু তিনি আবার স্মরণ করে দিলেন যে সমাজে যারা নিম্নবর্তী মানুষ, তাদের সাহায্যের জন্য সর্বদা তাকে এগিয়ে আসতে। 20 বছর বয়সে কলকাতা স্কটিশ চার্চ কলেজে আমি পদার্থ বিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই। তাহলে এটাও একটা আন্ডারলাইন করার মতন গুরুত্বপূর্ণ লাইন, যে তিনি 20 বছর বয়সে কিন্তু তিনি চাকরিতে যোগদান করেছিলেন। কোথায়? কলকাতা স্কটিশ চার্চ কলেজে। কি কাজে? তিনি পদার্থ বিজ্ঞানের অধ্যাপকের কাজ পেয়েছিলেন। যাদের পড়াতাম তাদের বেশ কয়েকজন আমারই
বয়সী, কারণ তিনি খুব কম বয়সে চাকরি পেয়ে গিয়েছিলেন। তিনি ক্লাস করতেছিলেন, তার বয়সী ছাত্ররা ক্লাস করতে আসতো, তিনি তাদেরকে ক্লাস করাতেন। এমনকি দু একজনের বয়স আমার চেয়ে বেশি, ঠিক আছে। কিন্তু সেজন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি। টিটকিরি মানে কি? ঠাট্টা তামাশা, এগুলো। কেন? কারণ তার জ্ঞান ছিল অপরিসীম। তিনি তাদেরকে এমন কিছু বলতেন, এমন কিছু শেখাতেন যেগুলো তারা আগ্রহ নিয়েই শিখতো। তার কারণ এত কম বয়সে আমার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য এসে গিয়েছিল এবং তিনি খুব গম্ভীর প্রকৃতির ছিলেন। গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম চাকরি নেবার ঠিক 2.5 বছর পরে। তাহলে তার যখন 22.5 বছর বয়স, তাই তো। একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কি দৃশ্য? বাবা কাজের টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছেন। তাহলে হার্ট অ্যাটাক হয়েছিল, তাই তো, চিত হয়ে পড়েছিলেন। আমি এক লাফে এগিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলুম তিনি সংজ্ঞা হারিয়েছেন, তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তার বেশি কিছু নয়। আমি তৎক্ষণাৎ চাকরকে ডক্টর সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠিয়ে দিলাম। তাহলে তার কি হয়েছে? তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছিল। ডক্টর সর্বাধিকারীকে, যে প্রত্যেক ফ্যামিলিতে একজন করে ডাক্তার থাকেন, ফ্যামিলি ফিজিশিয়ান, যিনি তার সেই পরিবারের সমস্ত অসুখ বিসুখ হলে সাধারণত দেখেন, ফ্যামিলি ডক্টর। তাহলে তাদের পরিবারও ছিল ডক্টর সর্বাধিকারী, তাহলে তাকে খবর দিলেন। এবার কি বলা হচ্ছে? ডাক্তার আসার আগে বাবার জ্ঞান ফিরে এলো। আমি বাবাকে ধরে নিয়ে তক্তপোষে শুয়ে দিলাম। তক্তপোষ বলতে খাট বোঝায়। অদ্ভুত লাগছিল, কারণ বাবাকে এর আগে কোনোদিনও অসুস্থ দেখিনি। বাবা আমার দিকে চেয়ে ম্লান হাসি হেসে বললেন, এই প্রথম নারে তিলু, এর আগে আরো দুবারও জিনিস হয়েছে, তোকে বলিনি। তাহলে ত্রিলু কেন বলা হচ্ছে? ত্রিলোকেশ্বর শঙ্কু তার নাম। তাহলে তার বাবা তাকে ভালোবেসে কি বলে ডাকতেন? তিলু বলে। এটাও প্রশ্ন আছে, তার বাবা তাকে ভালোবেসে কি বলে ডাকতেন। এটা কেন হয় বাবা? তিনি তার বাবাকে প্রশ্ন করেছিলেন যে তার বাবার এরকম কেন হয় যে সংজ্ঞা বা জ্ঞান হারিয়ে ফেলেন। অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। ওই যে বললাম হার্ট অ্যাটাক, তাহলে সেটাই, যে তাহলে হঠাৎ করে হৃদযন্ত্র, যার ফলে আমরা কি বেঁচে আছি, তাহলে সেই হৃদযন্ত্রটা তার বাবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এর কোনো চিকিৎসা নেই, এ রোগেই একদিন ফস করে চলে যাব। তাহলে তার বাবা বলল যে তার বাবা যে রোগ হয়েছে সেই রোগের কোনো চিকিৎসা নেই, এই রোগী তাকে একদিন নিয়ে চলে যাবে। পরে জেনেছিলাম বাবার এই রোগকে বলে হার্ট ব্লক। তাহলে হার্ট ব্লক হয়ে যায়। এখন অবশ্যই এই রোগের চিকিৎসা আছে, স্পেসমেকার বসায় বুকের মধ্যে, ওটা কৃত্রিম হৃদযন্ত্রের কাজ করে, ঠিক আছে। হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে। পেসমেকার বলে ব্যাটারি চালিত একটা ছোট্ট চতুষ্কোণ যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে বললাম যে পেসমেকার বলে একটা যন্ত্র আছে যেটা ব্যাটারি দিয়ে চলে, সেটা কি হয়? কৃত্রিম হৃদযন্ত্রের কাজ করে। হার্টের স্পন্দন যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে, সে কাজটা এই যন্ত্র করে। তারা নিশ্চয়ই বিজ্ঞানের সিস্টল আর ডায়াস্টল পড়ছিস, তাই না? তাহলে এই যে আমাদের শরীরে যে রক্ত সংবহন, এই রক্ত সংবহন কিন্তু এই হৃদযন্ত্রের ফলেই সম্ভব হয়। তাহলে সেই কাজটা ওই পেসমেকার যন্ত্র করতে পারে। কিন্তু তার বাবা যখন এই রোগে অসুস্থ হয়েছিলেন তখন কিন্তু এই ব্যবস্থা ছিল না। তার ফলে কিন্তু তার তার তিনি জানতেন যে তার কোনো চিকিৎসা নেই এই রোগের। তাহলে পরের দিন এই 2 পাতাই থাক, আমরা তার পরের দিন আবার পরের অংশটা পড়বো।